নিজেদের বাড়িকে সুরক্ষিত করতে আমরা কত কিছুই না করি, দরজায় তালা লাগাই, দেওয়াল তুলি, বেড়া লাগাই, আধুনিক বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম ইনস্টল করি, কিন্তু আমরা সকলে যেখানে বসবাস করি আমাদের পৃথিবী, তার সুরক্ষার ক্ষেত্রে আমরা কতটা গুরুত্ব দিই? এই একই ধরনের তৎপরতা আমরা এক্ষেত্রে দেখাই না কেন? ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমরা আমাদের চারপাশের বায়ু, মাটি এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখার জন্য চিন্তাভাবনা করব। নমস্কার, আমি দেবী সাহা, ইকো ইন্ডিয়ার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। এই পর্বে থাকছে অতিরিক্ত পর্যটকের চাপে থাকা লাদাখের বাসিন্দারা পরিবেশ বান্ধব ভ্রমণের নিজস্ব ধারণা নিয়ে এগিয়ে আসছেন, এবং জার্মানির রাজধানী বার্লিনে প্রতি বছর কোটি পর্যটকের পা পড়ে। এই চাপ সামলাতে পরিবেশ বান্ধব পর্যটন বেছে নিচ্ছে বার্লিনও। রয়েছে সোলার ট্রিপ, পরিবেশ বান্ধব হোটেল সহ নানান উদ্যোগ। শুরুতেই যাব পশ্চিম ঘাটে। মেঘে ঢাকা এই পার্বত্য অঞ্চলের রয়েছে অপরূপ এবং অনন্য ভূ প্রকৃতি, যা ভারতের অন্য কোনো অঞ্চলে নেই। জীববৈচিত্র্য সমৃদ্ধ এই অঞ্চলে ভারতের অন্যতম সেরা কফি জন্মায়। তবে এই বনভূমি আর আগের মতন সমৃদ্ধ নেই, আর তা নিয়েই কাজ করা বিজ্ঞানী ও কৃষকদের একটি দলের সাক্ষাৎ পেয়েছি আমরা, যারা এখানকার প্রকৃতিকে আগের অবস্থায় ফেরত আনার চেষ্টা করছেন। আর এই প্রচেষ্টায় পশ্চিমঘাটের কফি গাছের রয়েছে মুখ্য ভূমিকা। সবুজে ঘেরা দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালা। বর্ষায় কালো মেঘ, কুয়াশাচ্ছন্ন প্রকৃতির পাশাপাশি এখানে সারাদিনই বৃষ্টি পড়ে। বন সংরক্ষণ কর্মী আনন্দ অসুরি ও তাঁর সহযোগী সোহান শেট্টি বৃষ্টির বিরতিতে তাদের কাজের পরিকল্পনা সেরে নিচ্ছেন। If you look around, you will see that the canopy is a little bit open. When you look around, there will be not many large trees. You will mostly see smaller individuals. If you look at the forest floor, you will see that it's covered in grasses. It's covered with not much leaf litter. You will see invasive plants like lantana, like cromolina, which are growing in the understory, without too many native species that are growing. পশ্চিমঘাট ভারতের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ এলাকাগুলোর একটি। এখানে শয়ে শয়ে দেশীয় প্রজাতির গাছ আছে। প্রতিটি গাছ এই সংবেদনশীল পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বাণিজ্যিক ব্যবহার বেড়ে যাওয়ায় বনের স্থানীয় প্রজাতির গাছ কমে গেছে, যা এখানকার জীববৈচিত্র্যের জন্য স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উপযুক্ত আবহাওয়ার কারণে এই পাহাড়ি এলাকায় কফির চাষ ক্রমাগত বেড়েছে। The cultivation and the expansion of coffee is one of the reasons why lots of forests were lost in the Western Ghats historically over the past couple of centuries. 2023 সাল থেকে আনন্দ অসুরি ও তার দল স্থানীয় গাছের প্রজাতির বিস্তার আর ফুল ফোটার প্রাকৃতিক চক্র নিয়ে গবেষণা করছেন। তাদের সংস্থা নেচার কনজারভেশন ফাউন্ডেশনের লক্ষ্য এই এলাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা। If we went into a forest বনের কোনো অংশে গিয়ে আমরা কোনো প্রজাতির বীজ পাই এবং তার সংগ্রহে আগ্রহী হই, আর সেখান থেকে প্রচুর বীজ সংগ্রহ করি, তবে তা অনৈতিক হবে। Now that can be defined as unethical because by taking out those large numbers of seeds, we might potentially be reducing the natural regeneration of that species in that location. Over and above the fact that we are taking away food sources for animals, insects, etc. that depend on those seeds. কফি গাছে কৃষিভিত্তিক বনায়ন এর একটি সমাধান হতে পারে। এই পদ্ধতিতে কফি গাছ বড় গাছের ছায়ায় বেড়ে ওঠে। We have divided our entire property into smaller microblocks of 5 acres or less. So what happens is that every microblock will then give you a different flavor profile. Simply because of the trees that are growing there, the animals that are there, the smaller things, the soil composition changes. And the minute the soil composition changes, the flavor in the cup itself changes. হার্লে স্টেট কফি বাগানে কফি গাছের সঙ্গে বিভিন্ন ধরনের স্থানীয় গাছও লাগানো হয়েছে। এগুলো কফিকে রোদ আর বৃষ্টি থেকে রক্ষা করে। প্রতি মৌসুমের ফসল তোলার পর শ্রমিকেরা বনের মাটি পরিষ্কার করেন, তারা আগাছা তুলে ফেলেন, গাছ ছাঁটেন। এভাবে গাছটিকে পরের বছরের জন্য তৈরি করেন। মাটির উপরে যা পাওয়া যায় সাধারণত তার সবকিছুই সরিয়ে ফেলা হয়, তবে শ্রমিকেরা বীজ আর চারা পেলে সেগুলোকে আলাদাভাবে সংরক্ষণ করেন। This is one of the tree you can see. এটি কাঁঠাল গাছ, যার বৈজ্ঞানিক নাম Artocarpus heterophyllus. Also you can see এখানে অনেক বীজ পড়ে থাকতে দেখবেন।
এর মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে এমন অনেক বীজও দেখতে পাবেন। এই ধরনের বীজগুলো সংগ্রহ করে রাখাটা খুব জরুরি। আমরা এগুলো দিয়ে নার্সারিতে চারা তৈরি করতে পারি। কফি বাগানে ক্ষতিগ্রস্ত মাটিতে চারা রোপণ করা হয়। প্রতিটি গাছকে একটি নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়। উর্বর মাটি আর বৃষ্টিতে চারাগুলো নিজে নিজেই বেড়ে ওঠে। তবে বীজের বেড়ে ওঠা নিশ্চিত করার জন্য বপনের সঠিক সময় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নার্সারিতে 70 থেকে 75 প্রজাতির গাছ জন্মায়। রেইন ফরেস্টের গাছগুলোর টিকে থাকার সক্ষমতা আর সুপ্ততা কম। তাই যত তাড়াতাড়ি সম্ভব বীজ বপন করতে হয়, বেশি দিন ফেলে রাখা যায় না। কখনো কখনো আমাদের শ্রমিকের ঘাটতি থাকে, কখনো আবার সময়মতো মাটি পাওয়া যায় না। দেখা যায় আমাদের কাছে বীজ থাকলেও বপনের জন্য মাটি থাকে না। কফি চাষি সোহান শেট্টি আমাদেরকে বনের একটি অংশ দেখাতে নিয়ে গেলেন। এখানকার জমি কিছুদিন আগেও অনুর্বর ছিল। So this is a 1 acre plot at the edge of Narmada estate, and last year we removed the coffee from here and we planted about 250 forest saplings. মজার ব্যাপার হলো আমরা প্রায় 300 স্থানীয় প্রজাতি পেয়েছি যা পাখির বিষ্ঠা আর অন্যান্য উপায়ে ছড়িয়ে পড়ে নিচ থেকে regenerated on their own through bird droppings and other forms of dispersal. That kind of is like a, you know, equal match, so to speak, which kind of doubles the progress. বিজ্ঞানীরা ধীরে ধীরে এই এলাকার পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যস্ত। স্থানীয় কফি চাষিরা এখন পরিবেশ বান্ধব পদ্ধতির মূল্য বুঝতে শুরু করেছেন। এগুলো আশেপাশের বনকে সমৃদ্ধ করে। We tell our buyers that আমরা আমাদের ক্রেতাদের বলি তারা যে কফি কিনছেন বা খাচ্ছেন তা অনেক পাখি ও প্রাণী is preserving the habitat for আমার মনে হয় এর প্রভাব পড়বে, তারা এর মূল্য দেবেন। I think this will have an impact and they'll value it more, they'll support us even more. কফি চাষি আর সংরক্ষণ কর্মীদের পারস্পরিক সহযোগিতা এই এলাকার জন্য একটা নজির হতে পারে। আমাদের সকালের সতেজ কফি যেখানে জন্মায় সেই প্রকৃতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য এটি জরুরি। এবারে যাওয়া যাক উত্তরে। অনন্য সংস্কৃতি, মুখরোচক খাবার, দৃষ্টিনন্দন হ্রদ সহ অসাধারণ প্রকৃতির জন্য পরিচিত লাদাখ। বেড়াতে না গেলেও বলিউডের সিনেমায় লাদাখকে নিশ্চয়ই হাজারো বার আপনিও দেখেছেন। কিন্তু এই বহুল পরিচিতির কারণেই গত এক দশকে সেখানে পর্যটন শিল্প ব্যাপক হারে বেড়েছে। তাতে আয় বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে আবর্জনার সংখ্যা এবং সেখানে জলের সংকট তৈরি হচ্ছে, বিপদের মুখে পড়ছে সেখানকার নাজুক প্রকৃতি। পরিস্থিতি দেখতে আমরা লাদাখের গ্রামে গিয়েছিলাম, যেখানে বাসিন্দারা পর্যটন শিল্পের জন্য সীমারেখা টেনে দিচ্ছেন এবং তারা বিকল্প পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তুলছেন। গাইতে কোদাল আর প্রচুর উদ্যম, এভাবেই দারুণ ছুটি কাটাচ্ছেন কেটলিন থরে। এজন্য আমেরিকার নিউ হ্যাম্পশায়ার থেকে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এসেছেন তিনি আর তার স্বামী। এবারই প্রথম নয়, 15 বছরেরও বেশি সময় ধরে তিনি কাশ্মীরের ছুটি কাটাতে আসেন। টানা 4 মাস স্থানীয় মানুষের সঙ্গে থাকেন আর কাজ করেন। I grew up in a place where there are many tourists. People come, it's beautiful in the summer. And everyone who lives there is a little bit judgmental of the tourists. So I felt that I wanted to travel, I wanted to learn from another place, and I wanted to do it in some good way. I wanted to not just like come and take. এই গ্রামের নাম টার। কিছুদিন আগেও মাত্র 3টি পরিবার এখানে বাস করত। এখন তা বেড়ে 13টি হয়েছে। কাজের সুযোগ তৈরি হওয়ায় আগের বাসিন্দারা ফিরে এসেছেন, আর তা সম্ভব হয়েছে পরিবেশ বান্ধব পর্যটনের জন্য। অন্য কোনো পর্যটন কেন্দ্রের মতো এখানে বড় হোটেল নেই, পর্যটকের বেশি সমাগম নেই। গ্রামটিতে এমন পরিবেশ বান্ধব পর্যটনের মূল কারিগর লুন্ডুপ দর্জি। 27 বছর বয়সী এই তরুণের জন্ম এখানে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার জন্য গ্রাম ছাড়লেও এখন তিনি ফিরে এসেছেন। পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে তার গ্রামটি টিকে থাকবে এমনটাই তিনি আশা করেন।
That's how we are right now. We are targeting it. We are promoting ecotourism only. We call volunteers to walk on the field, and mostly we bring guests who stay for longer period of time, not just for 1 or 2 days, but so that they can learn from the village. পর্যটকদের কাছে এই এলাকা অনেক আগে থেকেই পরিচিত। শুধু 2023 সালেই লাদাখে 4 লাখের বেশি পর্যটক এসেছিলেন। এই সংখ্যা স্থানীয় জনসংখ্যার দ্বিগুণ। এখানকার রাস্তাগুলো এত গাড়ির জন্য তৈরি হয়নি, ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। গ্রামাঞ্চলে আবর্জনা ছড়িয়ে পড়ে, জলের ঘাটতিও দেখা যায়। পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক মনে করেন পর্যটন শিল্পের উপর আরও বেশি নিয়ন্ত্রণ দরকার, আর তা জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। বিষয়টা হলো কত সংখ্যায়, কোন সময়টা এবং কোন কোন জায়গায় পর্যটকরা আসছেন। লাদাখে 70-এর দশকে পর্যটন শুরু হয়, তখন তা ইতিবাচক ছিল। পর্যটকের সংখ্যা কম ছিল। যারা আসতেন তারা এই জায়গা সম্পর্কে শিখতে আগ্রহী ছিলেন, তারা মূলত জায়গাটা আবিষ্কার করতে চেয়েছিলেন। পর্যটকের সংখ্যা এত বেড়েছে যে কাশ্মীর উপত্যকার পরিকাঠামো ভেঙে পড়ছে। অনেক পর্যটকও এটাকে সমস্যা বলে মনে করেন। লাদাখের হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভসে বিজ্ঞানীরা পর্যটনের নতুন পথ খুঁজছেন। তারা পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেন। For instance, Ladakh being a desert, মরুভূমি হয় লাদাখে ফ্ল্যাশ শৌচাগার ভালোমতো কাজ করে না। প্রতিবার ফ্ল্যাশ করলে 6 লিটার পরিষ্কার জল নষ্ট হয়। You lose 6 liters of fresh water. পর্যটকেরা এখানে আসার আগে আমরা তাদের একটা বই পাঠাই। এর নাম দ্য লাদাখ হ্যান্ডবুক, which talks about the various sacred cultural practices here, the various environmental বিষয়গুলো লেখা আছে। এগুলো তাদের মেনে চলতে হয়। matters that they have to heed to. কিন্তু একই সঙ্গে এই অঞ্চল পর্যটকদের উপর নির্ভর করে। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তারিক ঘানি জানালেন এই অঞ্চলের অর্থনীতিতে পর্যটন 10%-এরও বেশি অবদান রাখে। 5000-এর বেশি হোটেল এই শিল্পের একটি অংশ মাত্র। 3 lakh people are employed in tourism, mostly the youth, and directly or indirectly 20 lakh people are involved. Maybe Poniwala, houseboat owner, transporters, Kashmir handicrafts, groceries, many more. পর্যটন এমন একটি অর্থনৈতিক শক্তি যা একই সঙ্গে বোঝা আবার ভবিষ্যতের জন্য আশা। এখানে বেশিরভাগ পর্যটক ভারতীয়, কিন্তু বিদেশ থেকেও অনেকে আসে। এরকমই একজন লিউক, 24 বছরের এই ছাত্র নেদারল্যান্ডস থেকে এসেছেন। ভারতে ভ্রমণের অংশ হিসেবে লাদাখে তিনি 2 সপ্তাহ কাটাচ্ছেন। এই পুরো ভ্রমণে তার সঙ্গী বাইসাইকেল। I think that's like a major responsibility, you know, like if you visit a place, leave it the same way as you like when you arrive there. And of course, I think you can never fully escape like the emissions, but just try to be aware, you know, and try like if it's possible, try to limit it and to think about, you know, the effect you have on the environment as well. বিষয়টি ভারসাম্য রক্ষায়। কাশ্মীর উপত্যকায় ধোঁয়া কমাতে সরকার বিদ্যুৎ আর হাইড্রোজেন চালিত বাস চালু করেছে। টার গ্রামের মতো আরও 12টি গ্রামে পরিবেশ বান্ধব পর্যটন চালুর পরিকল্পনা রয়েছে। কেটলিন থোরেন এখানে একজন ব্যতিক্রমী পর্যটক হয়েই থাকবে। খুব কম মানুষই এখানে এসে কাজ করতে পারেন। তিনি এমনকি স্থানীয় ভাষাও শিখেছেন। প্রত্যেক পর্যটকে যদি কেটলিনের কাছ থেকে একটু অনুপ্রেরণা নিতে পারেন, তবে তা নিশ্চয়ই বড় পার্থক্য তৈরি করবে। শুধু লাদাখ নয়, অতিরিক্ত পর্যটকের সমস্যায় আক্রান্ত ইউরোপও। সেখানকার জনপ্রিয় শহরগুলো নিজেদের রক্ষায় কি করছে, চলুন এবার তা দেখা যাক। ধরা যাক জার্মানির রাজধানী বার্লিনের কথা। ইতিহাস, সংস্কৃতি, শিল্প, রাতের আকর্ষণ, নানান কারণে বিশ্বের নানান দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন এবং তাতে এই শহরও চাপের মুখে পড়ছে। কিন্তু পর্যটকদের বাধা না দিয়ে বরং পর্যটন শিল্পকে কম ক্ষতিকর করে তোলার চেষ্টা করছে বার্লিন। নিজেদের শহরকে পরিবেশ বান্ধব এবং টেকসই করে তোলাই বার্লিনের মূল মন্ত্র।
বার্লিনে আসা অনেক দর্শনার্থী নৌকায় করে শহরটি ঘুরে দেখেন, তবে সৌরচালিত সানক্যাট নৌকাটি একটু আলাদা। সৌরশক্তি চালিত নৌকাটি ক্ষতিকর গ্যাসের নিঃসরণ ছাড়াই স্প্রে নদীর উপর দিয়ে চলে। নৌকার মালিক লুইসা আহরেন্সের মাথায় 2010 সালে ডিজেল চালিত নৌকার এই বিকল্পের ভাবনা আসে। আগেকার সেই নৌকায় ঘন্টায় 40 লিটার পর্যন্ত জ্বালানি খরচ হতো বলে জানান তিনি। Da ich schon immer sehr wasseraffin war, hat mich die Idee natürlich total begeistert und hat mich eben doch sehr animiert, das voranzutreiben, weil ich das einfach nicht verstanden habe, warum die Welt das nicht grundsätzlich so macht. Ne? Solarelektrische Schiffe machen die Ufer nicht kaputt, die stinken nicht, die sind geräuschlos und ich habe das nicht verstanden. বার্লিন বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্রগুলোর একটি। এই বিষয়ে আরো তথ্য থাকছে পরে। এদিকে ম্যাসাচুসেটস থেকে আসা আমেরিকান ছাত্ররা সুপরিচিত ক্রয়েটসবার্গ এলাকায় ঘুরছেন। কোয়ার স্টাট আইন সংস্থাটি শহর ঘুরিয়ে দেখায় মানুষের বাস্তুহারা হওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে পরিযায়ী হওয়ার মতো ব্যক্তিগত গল্পের সঙ্গে তারা পর্যটকদের পরিচয় করিয়ে দেয়। গাইড মোহাম্মদ লামিন জাদামা গাম্বিয়ায় জন্মেছেন। তিনি বার্লিনে 10 বছরেরও বেশি সময় ধরে রয়েছেন। তিনি তার দেশে মাঝিদের ছোট মাছ নিয়ে বাড়ি ফিরতে দেখেছেন, খরার জন্য কৃষকদের কম ফসল ফলাতে দেখেছেন। বার্লিনে এসে তিনি সম্পূর্ণ আলাদা জীবনধারা দেখেছেন। তার সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত। যেমন আমি বার্লিনে এসে এখানকার অতিরিক্ত ভোগবিলাস দেখে অবাক হয়েছি। এইসব বর্জ্য আমার দেশে যেখান থেকে আমি এসেছি সেখানে গিয়ে শেষ হয়। এই বর্জ্য থেকে মুক্তি পাওয়ার জন্য লোকেরা সেগুলো পুড়িয়ে দেয় বা নদীতে ফেলে দেয়। জার্মানির রাজধানীর বাসিন্দা প্রায় 40 লক্ষ। তবে 2024 সালে 3 কোটি মানুষ এই শহরে রাত্রিবাস করেছেন। এর প্রায় অর্ধেক দর্শনার্থী এসেছেন বিদেশ থেকে। এত ভিড় সত্ত্বেও গ্লোবাল ডেস্টিনেশন সাস্টেনেবিলিটি সূচকে মহানগরী ও বড় শহরের বিভাগে বার্লিন 5ম স্থানে উঠে এসেছে। GDSI ist ein Ranking, das ist initiiert von einem Verbund von internationalen Destinationen, also Reisezielen. Die haben sich als Ziel gesetzt, ihre Destinationen nachhaltig im Bereich Tourismus und Veranstaltungswirtschaft zu entwickeln. Man misst quasi die Nachhaltigkeitsperformance einer Destination, eines Reiseziels. উদাহরণ হিসেবে হোটেলগুলো কতটা পরিবেশ বান্ধব তা মাপা হয়। এই হোটেলটি ভালো স্কোর পেয়েছে। পূর্ব বার্লিনের ভিয়েনা হাউসে বিদ্যুৎ চালিত গাড়ি চার্জের সুবিধা রয়েছে। রয়েছে নিজস্ব মেরামত ওয়ার্কশপও। তাদের অফিসের কাজগুলো ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় কাগজের ব্যবহার কম হয়। হোটেলের ভেতরের কোর্ট ইয়ার্ডে মৌমাছি পালন করা হয়। সেখান থেকে সকালের নাস্তার জন্য অতিথিদের মধু সরবরাহ করা হয়। খাবার যাতে নষ্ট না হয় সেজন্য রয়ে যাওয়া খাবার একটি অ্যাপের মাধ্যমে কম দামে বিক্রি করা হয়। আমি চাই খাবার যাতে ফেলে দেওয়া না হয়। এটি পরিবেশের জন্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য ভালো। বার্লিনে পর্যটকদের থাকার জায়গা বা হোটেলগুলোতেও রয়েছে পরিবেশ বান্ধব ব্যবস্থা। টেম্পলহোফার ফেল্ড নামের এই জায়গাটি একসময় অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হতো। 2008 সালে এখান থেকে শেষ বিমানটি উড়েছে। তারপর এই 300 হেক্টর জায়গা বার্লিনবাসী আর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিছু নতুন বাসিন্দাদের জায়গা করে দেওয়া হয়েছে। বিমানের বদলে এখন সেখানে ভেড়া চড়ে বেড়াচ্ছে। এখানে স্কাইলার্ক নামের বিরল এক পাখি প্রজাতিকে রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পাখিরা শুধু মাটিতেই বাসা বাঁধে। ঘাস কাটার যন্ত্র ব্যবহার করলে পাখিদের বাসা নষ্ট হয়ে যায়, তাই এর বদলে পার্কে ভেড়া চড়ানো হয়। এই প্রাণীরাও পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। আরবান নেচার ফেস্টিভ্যালের লং ডেতে আমরা ভেড়ার লোম কাটা দেখাই। বছর জুড়ে নির্দিষ্ট কিছু দিনে মানুষ ভেড়াগুলোকে কাছ থেকে দেখতে পারে। কিন্তু টেম্পলহোফার ফেল্ড বছরের প্রতিটি দিনে উন্মুক্ত থাকে। সবকিছুই সাজানো গোছানো তেমনটা অবশ্য নয়। শহর জুড়ে রয়েছে আবর্জনার সমস্যা। বার্লিনের রাস্তায় প্রতি বছর 45,000 টন আবর্জনা জমা হয়।
ফেলে দেওয়া কাপের সংখ্যা সবচেয়ে বেশি। কফির কাপের সমস্যা মেটাতে পরীক্ষামূলক প্রকল্প চালু হয়েছে। নির্ধারিত যন্ত্রের সাহায্যে কাপ ফেরত দিলে টাকা ফেরত পাওয়া যায়। তবে এসব যন্ত্রের সংখ্যা এখনও খুব বেশি নয়। আরও অনেক কিছু করা প্রয়োজন, তা ঘুরতে আসা আমেরিকান শিক্ষার্থীরাও জানতে পেরেছেন। এই ভ্রমণ পরিবেশ নিয়ে তাদের ভাবনার খোরাক জোগাতে পেরেছে। গাইড মোহাম্মদের সঙ্গে কথা বলে তারা বৃহত্তর চিত্রটি দেখতে শুরু করেছেন। It makes you almost feel a little guilty, and I think it makes you feel more conscious of your lifestyle. And before you buy something, before you throw something away, you always be more careful to understand that it does have effects on people around the world. It's like the butterfly effect at the end of the day. What you do in one side of the world will affect another part of the world. It's like if you go to a friend's house and then you trash the common room, you know, everybody lives on the same place and it will affect eventually everybody. নৌকার আরোহীরা এই বিষয়টা নিয়ে সেভাবে ভাবেননি বলেই মনে হয়। বেশিরভাগ বলেছেন যে সৌরচালিত নৌকা বেছে নেওয়াটা তাদের পরিকল্পিত ছিল না। মনে হচ্ছে অনেকের কাছেই পরিবেশ বান্ধব জীবনযাপন ততটা গুরুত্বপূর্ণ নয়। এখনকার নৌবহরে 3টি সৌরচালিত নৌকা আছে। গ্রীষ্মে তার সবগুলোই আগে থেকে সংরক্ষিত থাকে। পরিবেশের কথা মাথায় রাখলে নিজেদের শহরকে সহজেই রক্ষা করা সম্ভব। ভারতের একজন প্রকৌশলীও ঠিক তেমনটাই চিন্তা করেন। তবে এক সময়কার এই শহুরে বাসিন্দা এখন পুরো দস্তুর কৃষক বনে গিয়েছেন। রাসায়নিক মুক্ত বহু ফসলি টেকসই কৃষি পদ্ধতির প্রসার ঘটাচ্ছেন তিনি এবং নিজের এই স্বনির্ভর চাষ পদ্ধতিকে নিজের গ্রামের বাইরেও ছড়িয়ে দিচ্ছেন। ভবিষ্যতের কৃষি পদ্ধতিকে এমনটাই হওয়া উচিত। চলুন খতিয়ে দেখি। সম্ভাত কুমার পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু গত 14 বছর ধরে তিনি নিজের খামার চালাচ্ছেন। 10 হেক্টর জমিতে প্রায় সম্পূর্ণ চক্রাকার উপায়ে তিনি প্রাণী পালন ও ফসল চাষ করেন। কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেন। বিভিন্ন পরীক্ষা চালানোর পর এখন তার ব্যবসা ভালোই চলছে। আমাদের সমন্বিত খামারে ফসল, গবাদি পশু ও হাঁস মুরগির পাশাপাশি আমরা মাছ ও খরগোশও পালন করি। আমরা এই প্রাণীদের মলকে আমাদের ফসলের জন্য জৈব সারে রূপান্তরিত করি। এভাবেই সমন্বিত কৃষি পদ্ধতি অত্যন্ত লাভজনক হয়ে ওঠে। তামিলনাড়ু সরকার পরিবেশ বান্ধব সমন্বিত কৃষি শুরু করার জন্য কৃষকদের আর্থিক সাহায্য দেয়, কারণ শুরুটা সহজ নয়। সম্ভাত কুমার 12 বছর ধরে জমিতে লাঙ্গল দেন। প্রাণীদের থেকে পাওয়া প্রাকৃতিক সার মাটির প্রয়োজনীয় উপাদান যোগান দেয়। অণুজীব ও কেঁচো নিজে থেকে মাটির উপরের স্তরগুলোকে আলগা করে দেয়। তবে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। আর আপনি এক ফসলি চাষের কোনো বড় জমি এখানে খুঁজে পাবেন না। আগাছা নিয়ন্ত্রণের জন্য আমরা বহুফসলি চাষ পদ্ধতি অনুসরণ করি। প্রথম একরে আমরা নারকেল গাছ রোপণ করেছি, দ্বিতীয় একরে আছে ফলদায়ী বৃক্ষ, তৃতীয় একরে আছে কাঁচকলা ও পেঁপে জাতীয় ফসল, চতুর্থ একরে আছে সজনে গাছ ও গোখাদ্য এবং পঞ্চম একরে মরিচ চাষ করা হয়েছে। আমরা এগুলো সূর্যালোকের প্রাপ্যতা অনুযায়ী সাজিয়েছি। অন্যান্য জায়গার মতো তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘস্থায়ী খরার পরই অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। সম্ভাত কুমারের মতো পরিবেশ বান্ধব খামারগুলো এই পরিস্থিতি মোকাবিলায় অনেক বেশি সক্ষম। অন্যান্য খাতের তুলনায় কৃষকদের ঝুঁকি অনেক বেশি, তবে বহুফসলি চাষ পদ্ধতি ধীরে ধীরে এই ঝুঁকি কমিয়ে আনে। 3 মাস বৃষ্টি না হলেও আমরা কোনো না কোনো ফসল থেকে আয় করতে পারি, কিন্তু এক ফসলি চাষ জোয়ার খেলার মতো। সেখানে একটি বিকল্প আছে, হয় আপনি সবটা জিতবেন নয়তো সবটাই হারাবেন। সম্ভাত কুমারের খামার সমন্বিত কৃষি পদ্ধতির কারণে অনেক দিন আগেই লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এই সফল পদ্ধতি স্থানীয় অন্যান্য কৃষকদের জন্য আদর্শ হয়ে উঠেছে। কেমন লাগলো সম্ভাত কুমারের এই নতুন কৃষি পদ্ধতি? আজকের প্রতিবেদনগুলোতে কিন্তু আমরা অনুপ্রেরণা পাওয়ার মতো অনেককেই দেখলাম। এমন অনেকেই ভবিষ্যতে টেকসই পৃথিবীর ভিত গড়ার জন্য কাজ করে চলেছেন। এমন কোনো উদ্যোগের কথা যদি আপনার জানা থাকে তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। আর পরিবেশ বিষয়ক এমন সব প্রতিবেদন পেতে ইনস্টাগ্রামে আমাদের DW এনভায়রনমেন্ট চ্যানেলটিও ফলো করতে ভুলবেন না।
আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।